প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। মিরপুরে দ্বিতীয় ওয়ানডে হারলে হাতছাড়া হবে সিরিজ। অনুশীলনে সিরিয়াস মিরাজরা। স্পিনিং নাকি স্পোর্টিং? আলোচনায় হোম অফ ক্রিকেটের উইকেট। অবশেষে ডিপিএল খেলছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। শেষ দিনে দল বদল করছে সাবেক চ্যাম্পিয়নরা। অবৈধ দখল থেকে গাবতলী মাঠ উদ্ধারের ঘোষণা আমিনুলের। ইংলিশ লিগ ডিসাইডারে ম্যান সিটি আর্সেনাল লড়াই। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরে 3 ম্যাচ সিরিজে 1-0 পিছিয়ে হোস্ট বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মিরাজের দল। ম্যাচের আগের দিন ইন্টেন্সিভ অনুশীলন করেছে গোটা টাইগার স্কোয়াড। স্পোর্টিং উইকেটের কথা বলে প্রথম ম্যাচে নিজেদের বানানো স্পিনিং উইকেটের ফাঁদে কাটা পড়েছে টিম টাইগার্স। ক্যাচ মিস আর ব্যাটারদের ব্যর্থতায় 26 রানে হেরেছে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে কন্ডিশন আর উইকেট না বুঝে খেলার ভুল থেকে বের হতে অনুশীলন করেছে মিরাজ লিটনরা। ম্যাচ হারলে হাতছাড়া হবে ওয়ানডে সিরিজ। একই সাথে র্যাঙ্কিংয়ে 8-এ ওঠার মৌকাটাও খোয়াবে বাংলাদেশ। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে ঘরের মাঠে এই সিরিজটা টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রথম ম্যাচ হেরে বেকায়দায় দল। সেখান থেকেই কায়দা করে বের হবার কৌশল ঠিক করছে টিম ম্যানেজমেন্ট। কোনো কিছু নাই। যদি ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে এক ইউনিট একটু ফেল করে। শেষ পর্যন্ত ডিপিএল না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। শেষ দিনে দল বদল করছে সাবেক চ্যাম্পিয়নরা। শেষ দিনে নাম লেখাবেন লিটন ও মিরাজ। জমজমাট এই দল বদলে বেড়েছে ক্লাবের সংখ্যা। আসন্ন ডিপিএলে অংশ নেবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এর আগে প্রথম দিনে দল বদলে অংশ নেন মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটাররা। আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার পরপরই বর্তমান সভাপতি তামিম ইকবালের উদ্যোগে আবারও চালু হচ্ছে এবারে টুর্নামেন্ট। তাতেই খুশি দেশের ক্রিকেটাররা। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে রবিবার সকালে অনুশীলন করেছে মেহেদী হাসান মিরাজের দল। এছাড়াও চলছে ডিপিএল এর দলবদল। সেখানে আছেন সহকর্মী মাহবুব রিমন এবং রেদওয়ান শাওন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। রিমন এবং শাওন, আপনাদের দুজনের কাছে জানতে চাই যে আজকে তো ডিপিএল এর শেষ দিনের দলবদল চলছে, তো আজকে কারা কারা এখন অবধি দলবদল করেছেন এবং কারা আসলে করতে যাচ্ছেন? এবং এছাড়াও প্র্যাকটিস নিয়ে জানতে চাই, আগামীকাল দ্বিতীয় ওয়ানডে, তো সেক্ষেত্রে প্র্যাকটিসে নতুন কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন কিনা জানাবেন। ডানা, আপনি যখন আসলে আমাদেরকে লিঙ্কটা দিচ্ছিলেন সেই মুহূর্তে আসলে সহকর্মী রেদওয়ান শাওন এখান থেকে চলে গেছেন। বলছিলেন যে কিছুক্ষণ আগে দলবদল এবং সেই দলবদলের যে হটকেক, বাংলাদেশ দুই ফরম্যাটের রঙিন পোশাকের দুই ফরম্যাটের দুই হটকেক মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস, এই দুজনেই কিন্তু ইতিমধ্যে চলে আসছেন। লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তারা খেলবেন। এই দলটাকে নিয়ে অনেক ধরনের কানাঘুষা ছিল। স্টার নিউজের মাধ্যমে নিশ্চয়ই দর্শকরাও জানতে পেরেছিল যে লেজেন্ডস অফ রূপগঞ্জ দলবদলে এবার ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেবে না। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবং যে যুব ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী আমিনুল হক, এই দুজনার বিশেষ অনুরোধে তারা শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং সেই দলবদলটা কিন্তু হবে। দলবদলের কথা তো বলবে কিছুক্ষণের মধ্যে
ইতিমধ্যেই লিটন এবং মিরাজ তাকেও হয়তো আনুষ্ঠানিকভাবে কথা বলবে, আমরা চেষ্টা করব সে কথাও স্টার নিউজের দর্শকদেরকে জানাতে। তবে তার আগে যে আপনার প্রথম প্রশ্নটা ছিল বাংলাদেশ দলের অনুশীলনের কথা, জানেন যে বাংলাদেশ দল একেবারে খাদের কিনারায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকে কিন্তু জিততেই হবে, আর কোনো উপায় নাই যদি সিরিজ বাঁচাতে হয় বাংলাদেশের। এবং সেই সিরিজ ডিসাইডার ম্যাচে বাংলাদেশ, অর্থাৎ সিরিজ সমতায় ফেরার ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন আসবে। আর যদি অনুশীলনের কথা বলি, বাংলাদেশ দলে 10টা থেকে কাটল টাইমে অনুশীলন ছিল, সেই অনুশীলনে চোখ রেখেছিলেন সহকর্মী রেদওয়ান শাওন। এবং তার পাশাপাশি বাংলাদেশ দলের যদি পরিবর্তনের কথা বলি, দলে যে একাধিক পরিবর্তন আসতে পারে সেটা নিশ্চিত। মুস্তাফিজুর রহমান, যার একটা ইনজুরি কনসার্ন ছিল, সেই মুস্তাফিজুর রহমান কিন্তু সেই ইনজুরি থেকে তিনি ফুল ফিট। কিছুক্ষণ আগে শরীফুল তিনি কথা বলেছেন এবং শরীফুলও জানিয়েছেন মুস্তাফিজ ফিট রয়েছেন। সহকর্মী রেদওয়ান শাওন নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হবেন, আসলে দলবদলের আপডেটটা তার কাছ থেকে আমরা নেব। ঢাকা প্রিমিয়ার লিগের পাশাপাশি একটু জানতে চাইব রেদওয়ান, আমরা জাতীয় দল নিয়ে কথা বলছিলাম, দলবদল ঢাকা প্রিমিয়ার লিগের আজকে শেষ দিন। আমরা জানি যে গতকাল 7টা ক্লাব করেছে, আজকে 5টা ক্লাব করবে। আপনি নিউজ করেছিলেন লেজেন্ডস অফ রূপগঞ্জ খেলবে না, শেষ পর্যন্ত বিসিবির অনুরোধে তারা এসেছে। রূপগঞ্জ টিমটা আসলে কেন স্পেশাল? রূপগঞ্জ টিমটা আসলে আপনি যদি বিগত সময়ের কথা দেখেন, যখন আসলে একটা রাজনৈতিক কারণে আসলে তাদেরকে চেপে রাখা হয়েছিল এবং তারা কিন্তু সে সময় তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর চেষ্টা করেছে, এটা তাদের সবথেকে বড় মানে আর কি প্লাস পয়েন্ট। এবার যদি দেখেন তারা কিন্তু ওই আর্থিক চিন্তা করে আসলে দল বানিয়ে আসলে যে লাভটা হচ্ছে সেই কথাটা চিন্তা করে কিংবা ক্ষতির কথা চিন্তা করে তারা আসলে এই ডিপিএলটা খেলতেই চায়নি। শেষ পর্যন্ত আমাদের এই নিউজ দেখার পর তামিম ইকবাল তাদের সাথে আসলে যোগাযোগ করেন, তাদের যিনি কর্ণধার অর্থাৎ লুৎফর রহমান বাদল তাকে ডাকা হয় এবং বিসিবিতে কথা বলার পর তিনি দল শেষ পর্যন্ত নামিয়েছেন এবং শেষ দিকে কিন্তু তিনি দুটো চমক দেখিয়েছেন, মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস। যদিও ওই সময় ন্যাশনাল টিমের ডিউটিটা থাকবে, তাদের আসলে ফুল সময়টার জন্য পাবে না, খুব সম্ভবত 2 ম্যাচের জন্য আসলে তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে। অন্যদিকে আরেকটা নামও শোনা যাচ্ছে, একটু পরেই হয়তো বা সেই প্লেয়ারটা হবে মুস্তাফিজুর রহমানেরও কিন্তু তার এই ইয়েতেই খেলার কথা রয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জে। এখন শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান লেজেন্ডস অফ রূপগঞ্জে যায় কিনা এটাই আসলে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। অনেক অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই দর্শক সহকর্মী রেদওয়ান শাওন বলছিলেন যদি শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানও আসে, তবে যেহেতু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজকে ফুল টাইম সার্ভিস পাবে না, তবে মুস্তাফিজ যেহেতু টেস্ট ম্যাচ খেলেন না আপাতত, যদি তাকে সাইনিং করতে পারে নিশ্চয়ই অনেক বড় চমক হবে। এই ছিল আমার কাছে দলবদল এবং বাংলাদেশ জাতীয় দলের যে অনুশীলন, সেই অনুশীলনের সবশেষ আপডেট হোম অফ ক্রিকেট থেকে। ধন্যবাদ জিমন এবং শাওন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। মিরপুরের গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 107 বছরের পুরনো এই মাঠটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। রবিবার সকালে মাঠ পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী জানান, আদালতের রায় মেনে আইনি প্রক্রিয়ায় মাঠের অধিকাংশ অংশ উদ্ধার করা হবে। রাজধানীর মিরপুরে 100 বছর পুরনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। মাজার রোড সংলগ্ন এই মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদ করে তা পুনরায় খেলার উপযোগী করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার সকালে ঐতিহ্যবাহী এই মাঠটি পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। যে এটি খেলার মাঠ হিসেবেই থাকবে, এখানে কোনোভাবেই কোনো অবৈধ স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না এবং আমরা এলাকাবাসীর পক্ষে এবং আমাদের সিদ্ধান্ত স্কুলের পক্ষ থেকে আমরা আশা করি যে এই এলাকার শুধু স্কুলের বাচ্চারা নয়, এই এলাকার যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও এখানে খেলাধুলা করবে এবং এটি খেলার মাঠ হিসেবেই ব্যবহৃত হবে ইনশাআল্লাহ। এ সময় ঢাকা উত্তর সিটির প্রশাসকও উপস্থিত ছিলেন। এই খেলার মাঠটাকে অবৈধ স্থাপনা যেখানে যেখানে আছে, সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো জায়গায় অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। স্থানীয় বাসিন্দারা জানান, আজ থেকে 107 বছর আগে মরহুম মুন্সি লাল মিয়া মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে প্রায় 2 একর আয়তনের এই মাঠটি ওয়াকফ করে গিয়েছিলেন। এটি ঢাকা 14 আসনের 10 নম্বর ওয়ার্ডের একমাত্র খেলার মাঠ। বর্তমানে মাঠটি সংকুচিত হয়ে যাওয়ায় আশপাশের 10টিরও বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে আছে। ডায়না জারিন, স্টার নিউজ। সেভিয়ায় কোপা দেল রে ফাইনালে দারুণ নাটক। নির্ধারিত সময়ে 2-2 সমতা, শেষ পর্যন্ত টাই ব্রেকারে 4-3 গোলের জয়। 5 মৌসুম পর রিয়াল সোসিয়েদাদের ঘরে উঠল শিরোপা, স্বপ্নভঙ্গ আতলেতিকো মাদ্রিদের। তানজিম ঐশীর ম্যাচ রিপোর্ট। ফুটবল কখনোই শুধু 90 মিনিটের খেলা না, কখনো সেটা ইতিহাস, কখনো আবেগ, আর কখনো একেবারে ভেঙে পড়া স্বপ্নের গল্প। সেভিয়ার মাঠে কোপা দেল রের ফাইনালে ঠিক সবকিছুরই দেখা মিলল।
ম্যাচের শুরুতেই চমক, মাত্র 15 সেকেন্ডে গোল করে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। বারেনেক্সিয়ার দুর্দান্ত হেডে ভাঙল আতলেতিকোর রক্ষণভাগ। কিন্তু আতলেতিকো মাদ্রিদ দ্রুতই ম্যাচে ফেরে। অতোয়ার গ্রিজম্যানের তৈরি করা আক্রমণ থেকে লুকম্যানের দুর্দান্ত ফিনিশিংয়ে সমতা। প্রথমার্ধে আবারও এগিয়ে যায় সোসিয়েদাদ। দলের অধিনায়ক মিকেলের ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে আতলেতিকো মাদ্রিদের চাপ বাড়তে থাকে, সুযোগ তৈরি হয় একের পর এক, কিন্তু সোসিয়াদের রক্ষণ ছিল দৃঢ়। অবশেষে 83 মিনিটে আসে সমতা। আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ দারুণ এক ফিনিশিংয়ে স্কোর লাইন করেন 2-2। ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে দুই দলেরই জয়ের সুযোগ এসেছে। সবচেয়ে বড় মুহূর্ত আসে 98 মিনিটে, যখন সোসিয়াদের 2টা শট টানা 2বার রুখে দেন আতলেতিকোর গোলরক্ষক হুলিয়ান মুসো। অবিশ্বাস্য ডাবল সেভ। তবে ভাগ্য যেন এ রাতে হাত গুটিয়ে নিয়েছিল আতলেতিকোর কাছ থেকে। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, যেখানে চাপ সামলাতে ব্যর্থ হয় আতলেতিকো। তাদের প্রথম 2 শটই ব্যর্থ হয়, আর রিয়াল সোসিয়েদাদ 4টা সফল শটে 4-3 ব্যবধানে নিশ্চিত করে শিরোপা। 5 মৌসুম পর আবারও কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ। আর আতলেতিকো মাদ্রিদের জন্য এটা হয়ে থাকলো আরও একটা হারানো ফাইনাল, যেখানে লড়াই ছিল প্রত্যাবর্তন, কিন্তু শেষ হাসিটা হাসলো রিয়াল সোসিয়েদাদি। তানজিম ঐশী, স্টার নিউজ। প্রিমিয়ার লিগের টাইটেল ডিসাইডার ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ইতিহাদে ম্যাচ শুরু হবে রবিবার বাংলাদেশ সময় রাত 9:30টায়। এক ম্যাচ বেশি খেলে সিটির চেয়ে 6 পয়েন্ট এগিয়ে আর্সেনাল। তবে সিটি যদি এই ম্যাচ জিততে পারে তাহলে ব্যবধান কমে হবে 3 পয়েন্ট। হাতে থাকবে আরও এক ম্যাচ। সেই ম্যাচ জিততে পারলেই গানারদের টপকে শীর্ষে উঠতে পারবে পেপ গার্দিওলার দল। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ হেরে যাচ্ছে আর্সেনাল, আর গ্যালারিতে ম্যানচেস্টার সিটি সমর্থকের খোঁচা। আর্সেনালের বোতল মুখে নিয়ে বোঝাচ্ছেন, তোমরা এবারও লিগ বটল করতে যাচ্ছ। মৌসুমের শেষ দিকে এসে আবারও সেই পরিচিত শঙ্কার মুখেই গানাররা। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল এখনও ম্যান সিটির থেকে 6 পয়েন্ট এগিয়ে। তবে তাদের পরের ম্যাচ পেপ গার্দিওলার দলের বিপক্ষেই, আর সেটা তাদেরই ডেরায়। 2015 সালের পর এখন পর্যন্ত ইতিহাদে গিয়ে ম্যাচ জিততে পারেনি আর্সেনাল। আর প্রিমিয়ার লিগের সবশেষ 10 দেখায় ম্যান সিটির বিপক্ষে জয়হীন লন্ডনের ক্লাবটি। হেরেছে 7টি, ড্র 3টি। চলতি মৌসুমেও নিজেদের মাঠ এমিরেটসে প্রথম দেখায় ম্যাচ শেষ করেছে 1-1 সমতায়। আর্সেনালের জন্য বিপদ, দলের সেরা উইঙ্গার বুকায়ো সাকা এখনও সেরে ওঠেননি ইনজুরি থেকে। তবে মিকেল আর্তেতা আশা করছেন মাদুয়েকে পাওয়া নিয়ে। এই দল নিয়েই ম্যান সিটিকে হারাতে অপেক্ষা করছেন আর্তেতা। আমরা হেরে গেলেই সব শেষ। মাসখানেক আগে যখন পয়েন্ট হারাচ্ছিলাম তখন ভাবিনি এই পর্যায়ে আসতে পারবো, কিন্তু আমরা ক্যালেন্ডার দেখলাম এবং বুঝলাম আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে ভালো একটা সুযোগ পাবো। এখনো ব্যবধান 6 পয়েন্টের, এটাও কম নয়। তবে আমাদের ব্যবধান কমানোর একটা সুযোগ আছে। এই ম্যাচ হেরে গেলে আর্সেনালের যেমন সম্ভাবনা বেড়ে যাবে লিগ ফসকে যাওয়ার, তেমনি ম্যানচেস্টার সিটিও যদি হেরে যায় তাহলে লিগ জয়ের সম্ভাবনা শূন্যের কোটায় নেমে যাবে তাদের। ড্র করে পয়েন্ট খোয়ালেও পড়তে হবে মহা বিপদে। এই ব্যাপারটা ভালো করেই বুঝে গেছেন সিটি বস পেপ গার্দিওলা। ড্র করলেও ফলাফল আমাদের পক্ষে থাকবে। ড্র নিয়ে 1 সেকেন্ডও কথা বলবো না। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্য প্রস্তুত। এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের অবস্থান, এবং আমরা এভাবেই খেলে যাব। ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের অন্যতম জনপ্রিয়, তাই রবিবার রাতে ফুটবল ফ্যানদের চোখ থাকবে ইতিহাদে। 22 বছরের আক্ষেপ ঘুচবে আর্সেনালের, নাকি নিজেদের নবম টাইটেল রেসে এগিয়ে যাবে ম্যানচেস্টার সিটি, সেটাই এখন দেখার অপেক্ষা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আজ নির্বাহী কমিটির বৈঠক। জাতীয় দলে নতুন কোচ নিয়োগ দেয়া থেকে শুরু করে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে বাফুফে কর্তারা। সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, বৈঠক কখন শুরু হবে এবং আজকের বৈঠকে কি কি বিষয় আলোচনা হবে জানাবেন?
যেমনটি বলছিলেন যে আজকে নির্বাহী কমিটির বৈঠক, আসলে আজকে নির্বাহী কমিটির ষষ্ঠ বৈঠক, অর্থাৎ তাবিদ আওয়ালের নেতৃত্বে যে কমিটি, সেই কমিটির আজকে ষষ্ঠ নিয়মিত নির্বাহী কমিটির বৈঠক এবং বৈঠকটি শুরু হবে দুপুর 2:30 নাগাদ, অর্থাৎ মধ্যাহ্ন ভোজের পরেই বৈঠকে বসবেন বাংলাদেশের ফুটবলের নীতি নির্ধারকরা এবং সেই বৈঠকে আজকে কিন্তু 19টা এজেন্ডা নিয়ে কথা হবে। 19টা আলোচ্য সূচি রয়েছে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় দলের কোচ নিয়োগ প্রসঙ্গ। জাতীয় দলের কোচ, আপনি জানেন যে এর মধ্যে কোচ হাভিয়ার কাবরেরার সাথে এই মাসের 30 তারিখে চুক্তি সম্পূর্ণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে চুক্তিটা এবং তার ফলে নতুন কোচের খোঁজে বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে এবং সেই নতুন কোচের ক্রাইটেরিয়া কী হতে পারে, কাকে নেওয়া যেতে পারে, কোন অঞ্চলের কোচকে নেওয়া যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই নির্বাহী কমিটির সভায় আলোচনা হবে। এর বাইরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকার 4র্থ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত সিলেবাসে, স্কুল সিলেবাসে যে বিষয় রেখেছে ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার, তার মধ্যে ফুটবল বিষয়টাতে কোন কোন টেকনিক্যাল বিষয়গুলি অন্তর্ভুক্ত হতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু বাফুফের টেকনিক্যাল কমিটির ডিরেক্টর একটি নির্দেশিকা তৈরি করেছেন এবং সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। এখানে আলোচনা পর্যালোচনার পর কোন বিষয়গুলি রাখা যাবে এবং কোন বিষয়গুলি রাখা হবে না সেই বিষয়টি নিয়ে নিশ্চিত করা হবে এবং সেটা ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থাৎ এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে বাংলাদেশে যারা বিপিএড করেন, অর্থাৎ ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশনের কোর্স করেন, তাদেরকে ফুটবলের সি লাইসেন্সটা করা বাধ্যতামূলক করা যায় কিনা, যাতে ফুটবল ছড়িয়ে যায় স্কুল লেভেলে এবং এই বিপিএড করা যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু স্কুলে, কলেজে, মাদ্রাসায় শিক্ষক হিসেবে, শরীরচর্চা শিক্ষক হিসেবে কাজ করেন। অর্থাৎ তারা যদি ফুটবলের বেসিক জিনিসগুলো জেনে যান তাহলে নিঃসন্দেহে সেটা ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ছাড়াও ডেভেলপমেন্ট রয়েছে, এছাড়াও রয়েছে বাজেট অনুমোদনের বিষয় এবং পুরো বছরের বাজেট এবং আসছে বছরের বাজেট নিয়ে আলোচনা হবে আজকের এই বৈঠকে। সব কিছু মিলে 19টা বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করার কথা রয়েছে এই বৈঠকে এবং বৈঠক শেষে নিঃসন্দেহে আমরা জানতে পারবো কোন কোন বিষয়ে সিদ্ধান্ত এসেছে এবং কী কী সিদ্ধান্ত এসেছে, তৎক্ষণাৎ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহীতে শুরু হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা জাতীয় নারী দলের 3 ওডিআই এবং 3 টি20। এই মুহূর্তে প্রেস কনফারেন্সে কথা বলছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেখানকার প্রায় সিমিলার ক্রিকেট, এখানে 300 প্লাস স্কোর করা সম্ভব। সেক্ষেত্রে আপনারা এই সিরিজটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আর কোনো খেলা নাই আপনাদের এরপরে, সেটাকে একটু যদি বলতেন। প্রথমত আমাদের আসলে চাওয়াটা এরকম ছিল যে যেহেতু আমরা ইংল্যান্ডে যাব খেলার জন্য, সো এখানে আসলে উইকেটগুলো ব্যাটিং ফ্রেন্ডলি বেশি হয়। কিছু কিছু জায়গা আছে যে ভেন্যুগুলো, ওখানে আসলে স্পিনটা অনেক বেশি হেল্প করে টিমগুলোকে। সো আমরা ওটা চাইনি, আমরা চেয়েছি যে একটা ভালো ফ্রেন্ডলি ট্র্যাক যেখানে ব্যাটাররা আসলে কমফোর্টেবলি ব্যাটিং করতে পারবে, রান আসবে, কারণ রান করার হ্যাবিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় এটা উইকেটের জন্য হয় না, বাট আমার কাছে সোফা মনে হয় যেভাবে রাশিয়ার উইকেট আসলে যেভাবে রিয়াক্ট করে ব্যাটারদের জন্য খুব ভালো সেটা। আর আমি চাইবো যে দুই পক্ষ থেকে অনেক বেশি রান হোক, কারণ রান যখন হবে তখন আসলে দর্শকরা মাঠে আসবে, মানুষ আসলে খেলা দেখে পছন্দ করবে। Actually, I know this ground is not an international venue, but at the moment the condition is really good, and especially in the middle. And we are not accepting like more things in this ground because I know this new venue. So yeah, end of the day, as a cricketer, we have to play our best cricket in the middle. That's the most important thing. দর্শক, এই পর্যায়ে একটু চলে যেতে চাই ঠাকুরগাঁয়ে। সেখানে আমাদের সাথে যুক্ত হবেন আরাফাত রনি, তিনি জাতীয় দলের সাবেক ফুটবলার। জনাব রনি, ঠাকুরগাঁও থেকে আমরা আসলে খুবই সীমিত সংখ্যক প্লেয়ার উঠে আসতে দেখেছি, তো ঠাকুরগাঁয়ে কোন বিষয়গুলোর ঘাটতির কারণে এমনটা হচ্ছে? আমাদের এখানে মেইনলি হচ্ছে আমাদের এখান থেকে ঠাকুরগাঁতে খেলাধুলার মানটা বিগত দিনে অনেক গ্যাপ ছিল। আমাদের এখানে ফুটবল লিগ নাই, ক্রিকেট লিগ নাই, এই জন্য প্লেয়াররা অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে খেলা মাঠের বাইরে। এবং আপনারা দেখেছেন যে আমরা বিগত 2-3 বছর ধরে আমরা এত কন্টিনিউ খেলা চালাচ্ছি দেখে অনেক নারী ফুটবলার ঠাকুরগাঁ থেকে উঠে আসছে, ঢাকাতে যাচ্ছে। তো আমরা যারা স্পোর্টসম্যানরা যারা দায়িত্ব নিয়েছি, আমাদের মহাসচিব স্যার আমাদের খেলোয়াড়দেরকে দায়িত্ব দিয়েছে, নতুন সংগঠক দিয়েছে যে যারা ঠাকুরগাঁ খেলার মান উন্নয়ন করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তারা আমরা এখন কন্টিনিউ খেলা চালাচ্ছি। তো আমরা আমাদের ক্রীড়ামন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ঠাকুরগাঁ, উত্তরবঙ্গের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর এদিকে যেন খেলার মান, নতুন নতুন স্টেডিয়াম, ভেন্যু এবং ইনডোর স্টেডিয়ামের ব্যবস্থা করা হোক, এটা আমাদের জোর দাবি জানাচ্ছি। জনাব রনি, আপনি তো নতুন যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন আমিনুল হক, তার সাথে একই টিমে খেলেছেন এক সময়। তো ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। আপনি নিজেও বলেন যে তার কাছে আপনার কিছু দাবি আছে। আপনার তার কাছ থেকে ঠাকুরগাঁয়ের জন্য কোনো স্টেডিয়াম বা অন্য কোনো কিছু আপনি চান কিনা? আপনার কি প্রত্যাশা? আসলে আমাদের এখানে নাম্বার 1 ইনডোর স্টেডিয়াম খুব প্রয়োজন। হ্যালো, আমাদের এখানে একটা ইনডোর স্টেডিয়াম খুব প্রয়োজন এবং উন্নত মানের একটা স্টেডিয়াম প্রয়োজন, যেখানে বাচ্চারা আধুনিকভাবে ট্রেনিং করবে এবং আধুনিক মানসম্মতভাবে ট্রেনিং করবে। এটা আমরা ক্রীড়ামন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক দুপুর 1:30। টিল দেন, সুইচ স্টার প্লে।